তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে মিনি মক টেস্টগুলো দিয়েছিলা, তোমাদের কিছু সমাধান পর্বের ক্লাস বাকি ছিল। এই ভিডিওতে আমরা মক টেস্ট 6 আর 7-এর যে সমাধান পর্বের ক্লাসটা আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি, একটু চটপট মিলিয়ে নাও যে কে কতগুলো প্রশ্ন সঠিক করেছিল। দেখো, প্রথম প্রশ্নটা ছিল যে জাতীয় পার্ট বোর্ডের সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর শশী ভূষণ সিং। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে। দেখো পরেরটা, ধনলক্ষ্মী ব্যাংকের সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন এটা ছিল। সঠিক উত্তর অজিত কুমার কে কে যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে দেখো, পরের প্রশ্ন ছিল যে কোন ভিটামিনের অভাবে খাদ্য থেকে ক্যালসিয়াম শোষণের হার কমে যায়? সেটা হচ্ছে ভিটামিন ডি। যারা করছো তোমাদের সঠিক উত্তর হচ্ছে যে ভিটামিন ডির কারণেই আর কি খাদ্য থেকে ক্যালসিয়ামের শোষণের হারটা কমে যায়। বলছে 2011 সালের জনগণনায় স্বাধীনতার পর কততম জনগণনা এটা? এটা হচ্ছে কততম? 7তম জনগণনা। অপশান 1 যারা করছো তোমাদের সঠিক উত্তর। বলছে 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের কত শতাংশ জনগণ শহরাঞ্চলে বসবাস করে? 32%, অর্থাৎ 32% যারা করেছিলে তাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো 6 নম্বর প্রশ্নটা ছিল যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন ড্যাশ হয়? শূন্য হয়, শূন্য। অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বলছে তেহরি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? ভাগীরথী। অপশান 3 যারা করেছিলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো 8 নম্বর প্রশ্নটা ছিল যে প্রথম পরান্তকের রাজধানী কোথায় ছিল? দেখো রাজা প্রথম পরান্তক, তার রাজধানী ছিল কোথায়? তানজোর। যারা করেছে তোমাদের সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নটা ছিল যে চোখের কোন অংশটি বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে? বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে রেটিনা। অপশান 3 যারা করেছে তোমাদের সঠিক উত্তর। এবার অঙ্কগুলোর একটু সমাধান দেখে নাও, ঠিক আছে? ছোট্ট করে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো এই অঙ্কটা ছিল, দিয়েছিলাম যে একটি স্বাভাবিক সংখ্যাকে যখন এই 4, 5, 6 এবং 7 দ্বারা ভাগ করায় তখন প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থেকে যায়। তো এই জাতীয় সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? দেখো ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট, সব থেকে ছোট এমন একটা সংখ্যা বলো যেই সংখ্যাটাকে 4, 5, 6 আর 7 দিয়ে ভাগ করা যায়। আগে এইটুকু দেখো, এই ভাগ করা হয় বা যায় এই পর্যন্ত দেখো। তাহলে এটা তুমি বলো কি করতে বলছে এখানে? সব থেকে ছোট লোয়েস্ট সংখ্যা বার করো যাদেরকে 4, 5, 6 আর 7 দ্বারা লসাগুর ক্লাসে করিয়েছিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সংখ্যাগুলো লসাগু বার করতে হবে। বুঝতে পারছো? বলেই দিয়েছে যে কোনটি সব থেকে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট লোয়েস্ট। সঙ্গে সঙ্গে এদের লসাগু বার করবা কি করে? দেখো যে দুটো মৌলিক সংখ্যা দেখছো না, মৌলিক সংখ্যা ছেড়ে দাও, তুমি 4 আর 6 লসাগু করো, 4 আর 6 লসাগু 12, আর মৌলিক সংখ্যা থাকলে আমি বলেই দিয়েছি সেগুলো গুণ করবা। তাহলে 5 7 35, 35 আর 12 গুণ করো। দেখো 12কে তুমি 10 আর 2 ধরবা। এইগুলো কিন্তু ছোটো ছোটো কৌশল তোমাকে জানতে হবে। তাহলে 35 10কে 350 আর 35 দুগুণে 70, 350 আর 70 420। 420 হচ্ছে সব থেকে ছোট এমন একটা সংখ্যা এই সবগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে। কিন্তু বলছে না তখন প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকতে হবে বা থেকে যাবে। তাহলে এর সঙ্গে আর 3 জুড়ে দিলে পরেই আমরা বলবো যে 420 সব থেকে ছোট এমন সংখ্যা যেটা তোমার হচ্ছে এইগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে, কিন্তু 3 ভাগশেষ থাকতে হবে মানে আরও 3, 423। 423 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বলছে পরপর দুইটি সংখ্যার গুণফল নির্ণয় করুন যেখানে প্রথম সংখ্যার 4 গুণ দ্বিতীয় সংখ্যার 3 গুণের চেয়ে 10 বেশি হয়। দেখো আমি তোমাকে একটা কথা বারবার করে বলি যে পাটিগণিতের অঙ্ক সবসময় যেভাবে বলছে পড়ো বসাও এইভাবে করতে করতে যাও, দেখো এমন একটা পজিশন চলে আসবে সেখানে সঠিক উত্তর বেরোতে বাধ্য। যেরকমভাবে বলবে সেরকমভাবে তুমি করতে করতে যাও। দেখো বলছে পরপর দুইটি সংখ্যা, পরপর একটা যদি এক্স হয় আর একটা হবে x+1, অবশ্যই বলতে পারি। এবার বলছে যে দুইটি সংখ্যার গুণফল নির্ণয় করুন, এদের দুজনের গুণফল নির্ণয় করতে বলেছে। আর যেখানে কি রয়েছে, যেখানে প্রথম সংখ্যার 4 গুণ, প্রথমটা 4 গুণ দ্বিতীয় সংখ্যা 3 গুণের চেয়ে 10 বেশি হয়, হয় মানে সমান। আমি বলেই দিয়েছি যে দ্বিতীয় সংখ্যার, এটা তো দ্বিতীয় সংখ্যা, এর 3 গুণের থেকে আবার 10 বেশি হয়। তাহলে এইটুকু আগে সমাধান করো তুমি। সঙ্গে সঙ্গে বলবে এখানে 4x আর এখানে 3x + 3 আর এদিকে +10, তাই তো? তাহলে এখানে এইটা এদিকে চলে আসলে পরে কি হবে? শুধু x আর এদিকে থাকছে 13। x সমান যদি 13 হয় তাহলে দুটো সংখ্যা কি ছিল? একটা ছিল x আর একটা x+1 পরপর, তাহলে একটা 13 আর একটা হচ্ছে 13 সাথে 1 যোগ করে 14। তাহলে 13 14 গুণ করো। দেখো 13 14 তুমি যদি গুণ করো 14 140, 13কে তুমি 10 আর 3 ধরো, ঠিক আছে? 140 আর 3 14 42, 140 আর 42 182, 182। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো একটি পরীক্ষায় ক্রপিতল মানে এটা একটা নাম, ঠিক আছে? ক্রপিতল প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য
4 নাম্বার প্রাপ্ত করেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার হারান। যদি তিনি সকল 75টা প্রশ্নের উত্তর করেন তাহলে 125 নাম্বার অর্জন করেন। তবে কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করেছে, এই টাইপের প্রশ্ন পরীক্ষাটা থাকবেই, ঠিক আছে? পরীক্ষা একটা এই টাইপের প্রশ্ন তুমি পাবা। এবার এই প্রশ্নগুলো কি করে সমাধান করবে দেখো, অপশান টেস্ট করো, তোমার এদিকে মানে বেসিকে যেতে হবে না। তুমি ওপরে লেখাটা তো উঠে গেল, তুমি এখানে দেখে নাও যে সে কত নাম্বার পেয়েছে, 125 নাম্বার পেয়েছে। কতগুলো প্রশ্ন উত্তর করেছে, 75টা প্রশ্নের উত্তর করেছে, আর একটা প্রশ্ন সঠিকের জন্য 4 নাম্বার পায়, একটা ভুল করলে 1 নাম্বার কাটা যায়। প্রথম অপশন দেখো 35, যদি সে 35টা প্রশ্ন সঠিক করতো, আমাদের সঠিক কটা করেছে সেটা জানতে চাইছে, তাহলে 4 35 সঙ্গে হচ্ছে কত, 4 35 70 70 140, 140-এর মধ্যে 75-এর মধ্যে 35টা যদি সঠিক করে তাহলে 40টা ভুল করবে, 40 বাদ, 40 যদি বাদ দাও তাহলে 100 নাম্বার থাকছে, কিন্তু 125 তার রয়েছে, তাহলে প্রথম অপশন ভুল। দ্বিতীয় অপশন ধরো 40টা যদি সঠিক করে, 40-এ 4 করে 4 4 16 160, আর এদিকে হচ্ছে তাহলে 75-এর মধ্যে যদি 40টা সে সঠিক করে, ভুল কতগুলো করেছে 35টা, তাহলে 35টার জন্য 35 নাম্বার কাটা, 35 নাম্বার কাটলে কি 125 আসছে, দেখো 5, এদিকে হচ্ছে 2 একদম, তার মানে 40টা সে সঠিক উত্তর করেছে। বিষয়টা বোঝা গেল? এইভাবে অপশান টেস্ট করে মারবা, ঠিক আছে? যেখানে যেভাবে দরকার সেটা সেভাবে করবা। দেখো 3টি মৌলিক সংখ্যার যোগফল দিয়েছে, 3টি মৌলিক সংখ্যা বলছে যদি তাদের মধ্যে একটি অন্য একটি সংখ্যার থেকে 24 বেশি হয় তাহলে অন্য সংখ্যাটি কত হবে সেটা বার করতে হবে। দেখো তুমি ধরলে প্রথমে একটা মৌলিক সংখ্যা এক্স, তাহলে পরের মৌলিক সংখ্যাটা হবে আর একটা কী হবে, এক্স প্লাস 24 হবে, ওরা বলেই দিয়েছে। দেখো একটি আরেকটি থেকে অন্যটি সংখ্যা থেকে 24 বেশি, দুটো গেল, আর একটা তুমি ধরে নিলে যে ওয়াই ধরে নিলে। এবার এদের সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল বার করো, কত বলছে 100, তাই তো বলছে। দেখো তাহলে দুখানা এক্স, 2x প্লাস ওয়াই সমান এই 24টা ওদিক চলে গেলে কী হবে, ওখান থেকে বাদ হয়ে যাবে, তুমি বলবা যে 76 থাকছে 100 থেকে বাদ হয়ে, তাহলে 2x প্লাস ওয়াই, দেখো 2x প্লাস ওয়াই সমান এত, মানে 3টে মৌলিক সংখ্যা, তার মধ্যে একটা জিনিস বোঝো তুমি এখানে ধরতে হবে, কিন্তু তোমার ব্রেনে কাজে লাগাতে হবে। দুখানা মৌলিক সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা সবসময় বিজোড় হয় কেবলমাত্র 2 বাদে, কেবল 2 বাদে সকল মৌলিক সংখ্যাগুলোই কিন্তু বিজোড় হয়। তাহলে দুখানা মৌলিক সংখ্যা মানে দুটো বিজোড় সংখ্যা যোগ করলে সবসময় জোড় আসে, তার মানে দুটো মৌলিক সংখ্যা এখানে যোগ করে জোড় আসলো, মানে একটা ইভেন্ট নাম্বার আসলো। আর এখানে আর একটা কি সংখ্যা থাকবে যেটা ইভেন্ট হচ্ছে, ইভেন্টের সাথে কোনোদিন অড যোগ করে ইভেন্ট আসে না, মানে জোড়ের সাথে কোনোদিন বিজোড় যোগ করে জোড় সংখ্যা আসে না, জোড়ের সাথে সবসময় জোড় অর্থাৎ ইভেন্ট যোগ করেই কিন্তু জোড় আসে, তাই না? বিষয়টা বুঝতে পারলে? তাহলে ওয়াইয়ের মান তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা ওয়াই সমান 2, এটা একটা জোড় সংখ্যা হবে, তাহলে একমাত্র 2 হলো জোড় মৌলিক সংখ্যা, এগুলো তোমাকে জানতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে 2x সমান কী হবে, সঙ্গে সঙ্গে এখান থেকে তুমি বলবা এই 2টা যদি এখান থেকে বাদ দাও তাহলে কত হচ্ছে 74, তাই না? 74কে 2x সমান যদি 74 হয়, এক্সের মান কত হবে, 74-এর অর্ধেক বলবা 37, এক্স সমান হচ্ছে 37, দেখেছো কীভাবে বেরিয়ে গেল? তাহলে এক্স সমান যদি 1 মিনিট, এক্স সমান যদি 37 হয় তাহলে আর একটা ছিল এক্স প্লাস 24, তাহলে আর একটা হবে 37-এর সাথে 24 যোগ করো, 37 আর 24, একটা 37 আর একটা 24 যোগ করলে কত হচ্ছে 61, তাহলে একটা 37, একটা 61 আর একটা 2, এই দেখো এই তিনটে যোগ করো, দেখো 100 চলে আসবে তিনটে যোগ করলে, ঠিক আছে? তাহলে বলছে যে একটি সংখ্যা জানতে আছে, তাহলে অন্য সংখ্যাগুলি একটি কত, দেখো হয় 2, একটা তো 37 বেরিয়ে গেছে, তাহলে 2 নয় 61, অপশনে কি আছে 2 আছে না 61 আছে, দেখো 61 আছে, 2 নেই যেহেতু 61 আছে, তাহলে 61 আমাদের সঠিক উত্তর হবে, অন্য আরেকটা সংখ্যা। চলো বলছে 20 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর বর্গের যোগফল, দেখো 20 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা, দেখো তুমি সঙ্গে সঙ্গে বলবা যে 23 হচ্ছে একটা, আর হচ্ছে 27 আর 29 একটা, ব্যাস এই দুটো সংখ্যা, এদের বর্গের যোগফল দেখো, 23-এর স্কোয়ার করো, দেখো স্কোয়ার করতে যাবা না, 23 মানে কত, তুমি স্কোয়ার জানো না, ঠিক আছে, জানতেও হবে না, বর্গের যোগফল, তাহলে 23-এর স্কোয়ার মানে 23 গুণ 23, 29-এর স্কোয়ার মানে 29 গুণ 29, তাহলে 9 নং 81-এর 1, এদিকে 3 তিরিখে 9, তাহলে 9 আর 1 যোগ করলে ইউনিটে 0 আসছে, একটাই আছে অপশানে, দেখো অপশান যদি লক্ষ্য করো, অপশানকেও আমাদের কাজে লাগাতে হবে, 1370 হতে বাধ্য, আমরা গুণ করতে যাব না। দেখো বলছে একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে আমরা অবশিষ্ট হিসাবে এত পাই, তা সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ আমরা কত, যখনই এই টাইপের প্রশ্ন থাকবে, যে ভাগশেষটা আমরা পেয়েছি প্রথমে
আর পরে যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা দিয়ে ভাগশেষকে ভাগ করে দেবা, যেটা ভাগশেষ হবে সেটাই। 8 দিয়ে 35কে ভাগ করে 4টা 32, থাকছে 3 ভাগশেষ, 3 উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? যারা 3 করেছে তোমার সঠিক দেখো, এইগুলো বলেই দিয়েছি, সিম্পল। আউট জানতে হচ্ছে আউট কোথায় এবং কতবার রয়েছে, আউট এই একবার দেখছি। আর কি আছে ভালো করে দেখে নেবা, কিন্তু মিস যেন যায় না, মিস গেলেই কিন্তু একদম কেল্লা ফতে। তাহলে এই যে গো আউট প্লেস এর মানে এটা, তাহলে এর মধ্যে দেখো বিএ, বিএ কি আছে, এই যে আছে, তার মানে বিএ হবে না। এইচ জি কোথাও আছে, এই যে আছে, হবে না। তাহলে এই যে এইটা যে এইটা 100% অ্যান্সার হতে বাধ্য। চলো অপশান 2 যারা করছে তোমার সঠিক উত্তর দেখো। ফেসকে ওরা এটা বলছে এফ থেকে জি আসছে, তাই না? এফের পরে কি জি, পরে এক ঘর প্লাস করছে আর কি। আর এ থেকে সি +2, আর সি থেকে এফ ডি ই এফ মানে +3, আর এফ থেকে আই, এফের পরে আই দেখো জি এইচ আই প্লাস, এখানে হচ্ছে +3, এফ জি এইচ আই, সরি +4, হ্যাঁ একটু দেখে নাও। তাহলে মানে +1 +2 +3 +4, তাহলে পির পরে কি হবে কিউ, আর এরপরে 2 ঘর মানে বিসি, আর এল, এর পরে এম এন ও, তিন ঘর মানে ও, আর এবার 4 ঘর যাবে। তাহলে তুমি আর যার দরকার নেই, কিউ সিও দিয়ে শুরু কোথায় দেখো, কিউ সি দিয়ে শুরু মানে আমরা একটা বার করে বলে ফেলবো যে কিউ দিয়ে শুরু মানে অপশান 3 উত্তর, আর যাবো না। দেখো জেড মানে 52, জেডের মান তো 26, 52 দিয়েছে মানে দ্বিগুণ করে দিয়েছে, তাহলে এটা সমান কি 48 আছে। দেখো টি সমান 20 মানে তার দ্বিগুণ করে 40, সি সমান হচ্ছে 3 মানে 6, আর এ সমান 1 মানে 2, 48 আছে। বাহ, তার মানে সব দ্বিগুণ মান যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলবো টি মানে 20 মানে 40, এ মানে হচ্ছে 1 মানে 2, ওরা দ্বিগুণ নিয়েছে, বি মানে 2 মানে 4, তাহলে উত্তর হচ্ছে কত 46 হবে। দেখো 46 যারা করেছো, 46 অপশান 4 যারা করে তোমাদের সঠিক হতে দেখো। হোল্ড, HOLD, হোল্ড এর সংকেত কি, হোল্ড কোথায় এবং কতবার রয়েছে দেখো। হোল্ড তুমি যদি ভালো করে দেখো এই একবারই রয়েছে, এই যে হোল্ড। তাহলে এইটার সংকেত কি, এতকে বলা হয় 9 1 8। তাহলে দেখো এর মধ্যে কোনটা কেবল একবারই ব্যবহার করেছে, 9 আছে কি, আছে, হবে না। 1 আছে কি, 1 নেই, 8 আছে, তার মানে 1 উত্তর হতে বাধ্য। চলো অপশান 4 যেটা করছো তোমাদের সঠিক উত্তর। এই ক্ষেত্রে দেখো দেখো মিডিয়ামকে বলা হয় এটা সমান কি হবে, এম থেকে এল হলো, এম থেকে তো এল হয় না, মানে -1 হয়েছে, এল এর পরে এম আসে, ডি এর পরে ই, সি এর পরে ডি, তার মানে পরে এক ঘর করে বাড়ছে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা যে পির পরে কি হবে, মানে পির এক ঘর মাইনাস করলে আমরা বলবো ও পি হয়, মানে ও হবে। আর এর এক ঘর মাইনাস করলে কিউ আর হয়, মানে কিউ হবে। ই এর এক ঘর মাইনাস করলে তোমার হচ্ছে ডিই হয়, মানে ডি হবে। তাহলে ও কিউ ডি, ও কিউ সি, দেখো ও কিউ ডি, 3টে অপশনই আছে কিন্তু, তাহলে পরে আমাদের বার করতে হবে ও কিউ ডি। দেখো তারপরে দেখো এর পরেরটা দেখো ওরা কি নিয়েছে, আই, এখানে ডির পরে আই সমান ওরা নিয়েছে জি। আচ্ছা এখানে কিন্তু জি এইচ আই মানে 2 ঘর +2 করেছে, এটাই আবার এস থেকে ইউ থেকে এস মানে 2 ঘর মাইনাস হয়েছে, মানে নিচের থেকে গেলে +2 আর ওপর থেকে গেলে -2, এস পরে কি টি ইউ +2। ও ওপরের এই পরের 3টে কিন্তু +2 করে, তাহলে পরের 3টে তুমি এফ এর পরে কি করবা, এখানে তো এফই আছে তাই না, এফের পরে এফের পরে নয় সরি, মানে আমরা নিচেরটা বার করছি -2 করো, তাহলে ডিইএফ, ডি হবে। আচ্ছা ই এর -2 মানে সি হবে, আর এর -2 মানে পি কিউ আর হয়, তাই না? তাহলে এইটা উত্তর হবে। দেখো এইটা অপশানে কোথায় রয়েছে যে, ভালো করে দেখে নাও, এই প্রথমেই তো রয়ে গেছে তাই না, অপশানে একই আমাদের সঠিক উত্তর যারা করেছো। চলো আর নেই, হয়ে গেছে। তাহলে এবার আমরা দেখো তোমার হচ্ছে দেখে নেব, এটা তো 6 নম্বর গেল, মিনি মক টেস্ট 6, তাই তো? চলো 7 নম্বরটা এবার দেখে নিই। তো দেখে নাও তোমরা যারা মিনি মক টেস্ট 7 দিয়েছিলে, একটু অ্যান্সারগুলো চটপট মিলিয়ে নাও। দেখো প্রথম প্রশ্নটা ছিল যে কেভি শান্তরাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024-এ কে ভূষিত হয়েছেন। তাহলে এই যে কেভি শান্তরাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সুব্বিয়া নাল্লামুথু। অপশান 1 যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নটা ছিল 2024 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, 132 জনকে। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো 3 নম্বর প্রশ্নটা ছিল যে কোন অধিবেশনের মাধ্যমে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এই সমস্ত কিছু কিন্তু আমরা টপিক
করে এসেছি, তাই না? আর এই যে মক টেস্টগুলো না, যারা যারা হয়তো নতুন দেখছো তাদেরকে আমি একটু বলে দিই, এই মক টেস্টগুলো না আমরা ধরো আজকে সকালে যে ক্লাসটা করলাম, একটাই ভিডিও, একটাই ক্লাস, সেখানে জিকে, ম্যাথ, জিআই, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু আমি করিয়ে দিই একটা ভিডিওর মধ্যেই পাবে। এবার সেইটা করার পরে আমি রাত 8:30 বাজলে আমাদের টেলিগ্রামে এই মিনি মক টেস্টগুলো দিই, যে তুমি সারাদিনে আমি যে ক্লাসটা আজকে করালাম সেই ক্লাসটা তুমি সারাদিনে কেমন পড়েছো, কী কতটা রিভিশন করেছো, এই মিনি মক টেস্ট দিয়ে তুমি বুঝতে পারবা। এখানে যদি তুমি 15টা প্রশ্ন সঠিক করতে পারো 20টার মধ্যে, তাহলে বুঝবা হ্যাঁ আজকে মোটামুটি আমার পড়াটা হয়েছে। আর তার কম হলে কিন্তু বস আর একটু সময় তোমাকে বাড়াতে হবে। এই জন্য এই মিনি মক টেস্টগুলো দেওয়া। তাহলে এখানে সঠিক উত্তর যে কোন অধিবেশনের মাধ্যমে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল, বলে ফেলো। সুরাট, অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো 1924 সালে বেলেগাঁও অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? মহাত্মা গান্ধী। যা করেছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিচের কোনটি অ্যামোনিয়ার ধর্ম নয়? অ্যামোনিয়ার ধর্ম নয় কিন্তু বস। অ্যামোনিয়া বর্ণহীন, হ্যাঁ। তীব্র গন্ধযুক্ত, অবশ্যই। জলে দ্রাব্য, এটাও ঠিক। বাতাসের চেয়ে হালকা ভারী, না না, বাতাসের চেয়ে হালকা ভারী নয়, এটা ভুল বলছে, অর্থাৎ এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অ্যামোনিয়ার ধর্ম নয়। দেখো 6 নম্বর প্রশ্নটা কি করেছো, কোন গভর্নর জেনারেলের আমলে বাংলায় পুলিশি ব্যবস্থা প্রবর্তিত হয়? লর্ড কর্নওয়ালিস। তোমরা যারা করেছো তোমাদের সঠিক উত্তর। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? বলো কে কি করেছো? অপশান 4 এখানে তোমরা যারা করেছো বার্নস পিকক। অপশান 4 যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো 8 নম্বর প্রশ্নটা ছিল যে কোন প্রকার কয়লায় সর্বাধিক পরিমাণে কার্বন পাওয়া যায়? বলো অ্যান্থ্রাসাইট। যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতি প্রবর্তন করেন কে? উইলিয়াম হার্ভে। যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বা দেখো ম্যাথ আর জিআই কোশ্চেনগুলো আমি একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে? অনেকে হয়তো পারোনি কয়েকটা প্রশ্ন, সেই জন্য আমি এগুলো একটু বুঝিয়ে দেবো। দেখো গসাগু কি বলেছে? গসাগু নির্ণয়, যেটা বার করতে বলবে ভগ্নাংশের ওপরেরগুলো সেটা করব, আর নিচেরগুলো তার বিপরীত করব। সঙ্গে সঙ্গে কি করবা? কয়েক সেকেন্ডের প্রশ্ন এটা। যেই 3, 4, 7-এর গসাগু বার করলে বলবো এক, এক ছাড়া কিছু হয় না, তাই না? যেহেতু মৌলিক সংখ্যা রয়েছে একটা। আর লসাগু, নিচেরগুলো লসাগু 60 রয়েছে সব থেকে বড়, আর এই 4 দিয়ে 60কেও ভাগ করা যায়, 5 দিয়েও যায়, সব থেকে বড় যেটা 60, 1/60 যারা করেছো। অপশান যদি দেখো 4-এ রয়েছে, 4 যারা করেছো তোমাদের সঠিক উত্তর। বলছে দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু এবং গসাগু যথাক্রমে এত এত দিয়েছে। বলছে সংখ্যার একটি 50 হলে দুটি সংখ্যার যোগফল কত? ওই একটাই সূত্র আমি বলে দিয়েছি বারবার, গসাগু লসাগুতে একটাই সূত্র, দুইটি সংখ্যার গুণফল। দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, এই একটা সূত্রই কাজে লাগবে, আর কিচ্ছু কাজে লাগবে না তোমার ওই গসাগু লসাগুর ক্ষেত্রে। সঙ্গে সঙ্গে বলবো যে দুইটি সংখ্যার গুণফল মানে একটা বলছে ওরা 50, আর একটা আমরা জানি না, সেইটা আগে বার করে নিই, তারপরে তো দুটি সংখ্যা যোগ করব। আর এখানে লসাগু ওরা বলছে কত? লসাগু রয়েছে 150, আর এদিকে গসাগু রয়েছে 25। হ্যাঁ, উল্টো করে বলেছে, যাই হোক দেখে নাও, কোনো ব্যাপার নেই। 50 দিয়ে এটাকে কাটলে 3 হয়, তাহলে এক্স এর মান হচ্ছে 75। তাহলে একটা সংখ্যা তো 50 ওরা বলেইছেই, আর একটা সংখ্যা এক্স ধরেছিলাম সেটা বেরোলো 75। তাহলে এই 75 আর 50 বলছে দুটি সংখ্যার যোগফল, যোগ করো। দেখো সঙ্গে সঙ্গে বলবে 125। 75 আর 50 যোগ করলে হয় 125। অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরের প্রশ্নটা বলছে এত 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 মানে 13, 26, 52 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলেই দিয়েছিলাম, ওই যে এলসিএম মানে লসাগু, এদের লসাগু বার করবা, ঠিক আছে? এবং সর্বোচ্চ সাধারণ উৎপাদক মানে গসাগু, এদের অনুপাত বার করতে বলেছে। তাহলে আগে লসাগু বার করে নাও, আগে লসাগু তারপরে গসাগু, এদের অনুপাত বার করবা। দেখো লসাগু তুমি যদি বার করো, দেখো 52ই বড়টা দিয়ে গুণ করবা, আমি বলেছিলাম 52-র সাথে 1 গুণ করো, 52কে 52, দেখো 52কে 13 দিয়েই ভাগ যাচ্ছে, 26 দিয়েও যাচ্ছে, তার মানে এদের লসাগু 52 হতে বাধ্য। আর গসাগু তুমি যদি বার করো, দেখো সব থেকে বড় এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে সবাইকেই কি করা যায়? ভাগ করা যায়। যেমন 13 নিজেই, দেখো 13 দিয়ে 13 কে ভাগ করতে হবে, 26কে পারে, 52কে পারে, 13 সরি। দেখো এদের অনুপাত যদি করো 13 দিয়েই কাটা যাচ্ছে, 13কে 13, 4 13 52, 4:1, 4:1। অপশান 4 যারা করছো তোমাদের সঠিক উত্তর। দেখো একদম সেম টাইপের প্রশ্ন, বলছে যদি এ বি এর গসাগু এত, এ বি এর লসাগু এত হয়, তাহলে এ আর বি এর গুণফল, ওই যে একটাই সূত্র, এ আর বি দুটো সংখ্যা আর কি, এ ইন্টু বি সমান গসাগু ইন্টু লসাগু। গসাগু 75 আর লসাগু হচ্ছে 5। এটা গুণ করো, দেখো 75 দিয়ে 5কে গুণ করো, 5-টা 35 আর 5-5 25, 35 আর 25 হচ্ছে 37। 37 মানে
আর এদিকে 5 থাকছে 375 আর কি, বুঝতে পারলে? গুণ করে নিবা তুমি যেভাবে পারো। 375 অপশান 4 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যায়। দেখো চলে আসি, এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে, ভালো করে বুঝবা। বলছে সকাল 11টায় একসঙ্গে 3টি ঘন্টা বেজে ওঠে, বেশ ভালো কথা। 11টা যেই বাজলো ডং ডং করে 3টে ঘন্টা বেজে উঠলো। বলছে তাদের 3টি যথাক্রমে 20 মিনিট, 30 মিনিট আর 40 মিনিটের ব্যবধানে বাজে, মানে একটা 20 মিনিট পর বাজে, একটা 30 মিনিট পর বাজে, আর একটা 40 মিনিট পর বাজে। তাহলে বলছে তারা আবার কখন একসাথে বাজবে? একসাথে বাজতে গেলে আমাদের লসাগু বার করতে হবে সঙ্গে সঙ্গে। দেখো আমি আগের মানে যখন করিয়েছিলাম সেই ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে লসাগু বার করলে বলবা যে 40-এর সাথে এমন কিছু, দেখো 40 অক্ষে 40, 40 দুগুণে 80, 3 4 12 মানে 120, 3 40 সঙ্গে 120, 120 সব থেকে ছোট এমন একটা সংখ্যা যাকে 3টে দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে বলবা এদের লসাগু হচ্ছে 120। 120 এটা কি মিনিট? 120 মিনিট মানে 2 ঘন্টা। 11টার সময় ঢং করে 3টে বেজেছিল, আবার 2 ঘন্টা পরে ঢং ঢং করে 3টে বাজবে, বুঝতে পারলে? তাহলে 11টার পরে দেখো 12টা, একটা মানে কি দুপুর 1টা। অপশন 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো একটি সংখ্যা আরেকটি সংখ্যার 3 গুণ, বেশ ভালো কথা। একটি সংখ্যা আমরা জানি না। একটি সংখ্যা যদি x হয়, বলছে আরেকটি সংখ্যার 3 গুণ, মানে একটি সংখ্যা আরেকটি সংখ্যার 3 গুণ, তাহলে আরেকটি সংখ্যা কী হবে? 3x হবে, মানে এই সংখ্যাটা 3 গুণ আর কি, বুঝতে পারছো? বলছে তাদের গসাগু যদি 8, দেখো এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা। গসাগু মানে আমি কি বলেছি? এমন একটা নাম্বার বা এমন একটা জিনিস যেটা দুজনের মধ্যেই কমন থাকবে। তুমি দেখতে পাচ্ছ এখানে এক্সটা কমন রয়েছে, তাহলে এখানে x সমান ওরা বলছে 8। x সমান যদি 8 হয়, বলছে সংখ্যাগুলির বর্গের যোগফল কত? তাহলে এখানে হচ্ছে x মানে 8, 8-এর স্কোয়ার মানে 64, আর এখানে x সমান তো 8, তাহলে 3 8 24, 24-এর স্কোয়ার বর্গ করলেও হয় কত? 24, 24 হয় 576। তাহলে 576 আর তোমার হচ্ছে 64 যোগ করলে বলবা 500, 6 আর এদিকে 7, 13, 6 7 13 আর এদিকে হচ্ছে 10, 14, মানে 640 হচ্ছে। একটু যোগটা করে নাও, ঠিক আছে? 640ই হবে, হ্যাঁ। অপশান 1 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো দিক নির্ণয় একদম যে কনসেপ্ট দেখিয়ে দিয়েছি সেই 1 মিনিট, দেখো একদম সেই কনসেপ্ট অনুযায়ী তুমি কাজ করবা, ঠিক আছে? দেখো এখানে তো লিখতে একটু প্রবলেম হচ্ছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর এদিকে সাউথ। এবার যেমন বলবে সেরকম, এই সেন্টার যে মাঝখানে পয়েন্ট আছে এখান থেকে শুরু করবা। বলছে রুবি দক্ষিণ দিকে 5 কিমি, তারপরে পূর্ব দিকে 7 কিমি। দক্ষিণ কোন দিক? 5 কিমি। তারপরে বলছে পূর্ব দিক কোন দিক? এই দিকে 7 কিমি। বেশ ভালো কথা। বলছে দৌড়ায়, তারপর সে ডান দিকে বাঁক নেয়। তুমি নিজেকে দাঁড় করাও, তুমি এখন পূর্ব দিকে মুখ করে আছো, তোমার ডান দিক কোন দিক পড়বে বলো? সঙ্গে সঙ্গে বলবা ডান দিক এই দিকটা পড়ছে, তাই না? তাহলে এই ডান দিকে সে আবার 7 কিমি হাঁটে, মানে এখান থেকে এইটুকু আবার কত? 7 কিমি। একটু ছোট্ট করে লেখার চেষ্টা করছি। বলছে আবার বাঁ দিকে ঘুরে 8 কিমি। বাঁ দিকে দেখো, তুমি যদি এখন এই দিকে মুখ করে থাকো, মানে দক্ষিণে মুখ করে থাকো, তাহলে তোমার বাঁ দিক কোন দিক পড়বে? এই দিকটাই পড়বে, তাই না? পূর্ব দিকের দিকে। এদিকে আর কয় কিমি? 8 কিমি। হাঁটার পর বলছে সে 8 কিমি অতিক্রম করে আবার রয়েছে। অবশেষে সে দক্ষিণ দিক 8 কিমি। আর দক্ষিণ দিক কোনটা? আবার নিচে, 8 কিমি। বেশ ভালো কথা। তাহলে হাঁটার পর সে প্রাথমিক বিন্দু থেকে সে এখন কত দূরে? প্রাথমিক বিন্দু কই? এই যে এখানে ছিল প্রাথমিক বিন্দু, আর এই হচ্ছে, এই দূরত্বটা আমাদের বার করতে হবে, তাই না? তাহলে দেখো এটা একটা কি তৈরি হচ্ছে? ওই যে একটা সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করব। দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা দেখো এই পুরোটার মান বার করো। বলবা এইটুকু তো 5, আর এইটুকু 7, মানে এইটুকু 7 হবে, 7 5 12, এইটুকু 8 মানে এইটুকু 8 হবে, 12 আর 8 20। তাহলে এই টোটালটা 20 পেলাম। এবার দেখো ভালো করে বোঝো, এখানে দাগটা এরকম হবে, মানে এর উপর দিয়ে যাবে, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারতে। হ্যাঁ, দেখো নিচে, তুমি নিচেরটা বার করো। দেখো এইটুকু ছিল 7, এইটুকু 7, আর তারপরে এখান থেকে এইটুকু হচ্ছে 8, 7 আর 8 কত? মানে এইটুকু 7 আর এইটুকু 8, তাহলে 15 হচ্ছে নিচে। আর এইটা আমাদের বার করতে হবে, মানে একদম বলছে যে প্রাথমিক বিন্দু থেকে সে এখন কত দূরে এবং কোন দিকে। দিক তো আমরা বুঝতেই পারছি যে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে, কিন্তু কতটা দূরত্বটা আমাদের বার করতে হবে। তাহলে তুমি বলো ত্রিপ্লেট, সেই ত্রিপ্লেট তোমাকে মুখস্থ করতে বলেছি, ত্রিপ্লেট মাথায় রাখবা। দেখো 15 মানে তুমি বলবা দাদা 3 গুণ 3 5 15, মানে 3 গুণ 5 আমি লিখছি, একটু বুঝে নাও। আর এখানে 4 গুণ 5, 4 5 20। আমরা ত্রিপ্লেটে পড়েছিলাম 3 4 5, মানে যদি ভূমি বা লম্ব 3 হয় তাহলে ভূমি সেক্ষেত্রে 4 হবে,
বা তুমি এটা ধরতে পারো যে ভূমি যদি 3 হয় লম্ব হবে 4 অতিভুজ হবে 5, তাই না? তাহলে এখানে ওরা বলছে 3 নয় 15 মানে 3-এর 5 গুণ। এখানে বলছে ভূমি হচ্ছে লম্ব হচ্ছে 4 নয় 4-এর 5 গুণ 20, তাহলে অতিভুজ 5 নয় 5-এর 5 গুণ 25 হবে। বিষয়টা বুঝতে পারলে এই ট্রিপলেট কিন্তু খুব ভালো একটা জিনিস। এখানে তোমার ওই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এইভাবে বার করতে হতো, সেটা তোমার হয়ে গেল কয়েক সেকেন্ডে। চলো তাহলে এখানে আমরা কি পেলাম হচ্ছে 25 কিলোমিটার, তাই না? আর কি যেন পেয়েছিলাম, এই দিকটা পেয়েছিলাম, মানে হচ্ছে দক্ষিণ পূর্ব পেয়েছিলাম, 25 কিমি দক্ষিণ। দেখো হ্যাঁ, অপশান 4 যারা করেছো তোমাদের সঠিক উত্তর। দেখো পরে প্রশ্নটা, সঙ্গে সঙ্গে দাগ কেটে নিবা। ইস্ট, ওয়েস্ট, নর্থ আর এদিকে সাউথ। বলছে একজন ব্যক্তি এক্স বিন্দু থেকে হাঁটা শুরু করে এবং দক্ষিণ দিকে 2 কিমি, দক্ষিণ দিকে এসে 2 কিমি গেল, বেশ ভালো কথা। তারপর সে বাঁ দিকে ঘুরে 4 কিমি, বাঁ দিক ঘুরে মানে এই দিক মুখ করে আছে দক্ষিণে। বাঁ দিক কোন দিক পড়ছে? সঙ্গে সঙ্গে বলবা দা বাঁ দিক পড়ছে পূর্ব দিকের দিক, বাঁ দিকে 4 কিমি হাঁটে। 4 কিমি হাঁটে, তারপর সে আবার ডান দিকে ঘুরে। ডান দিক মানে হচ্ছে ওপর না নিচে? ডান দিক মানে হচ্ছে নিচে। ডান দিকে 3 কিমি, তাই তো? 3 কিমি হাঁটে, এদিকে এই জায়গাটা তুমি ধরো, এইটুকু 3 কিমি হাঁটে এবং অবশেষে সে ডান দিকে ঘোরে। এখন যদি নিচে দক্ষিণে মুখ করে থাকে তাহলে ডান দিক কোন দিক পড়বে? উত্তরের মানে পশ্চিম দিকে পড়বে। 8 কিমি, 8 কিমি মানে এইটুকু তো 4 আর এইটুকু 4, 8 কিমি। এবার বলছে সে এক্স বিন্দু থেকে, এই যে এক্স বিন্দু ছিল, এক্স বিন্দু থেকে কোন দিকে আছে? কোন দিকে আছে? একদম ইজি, আমাদের মান বার করতে পারেন, শুধু দিক বার করতে পারে। তুমি সঙ্গে সঙ্গে বলবা দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম। এই তো অপশান 2 যারা করেছে তোমাদের সঠিক উত্তর। দেখো পরে প্রশ্ন, সঙ্গে সঙ্গে ইস্ট, আমার শুধু লিখতে একটু প্রবলেম, আর কোনো অসুবিধা নেই। ইস্ট, ওয়েস্ট, নর্থ আর এদিকে সাউথ। সঙ্গে সঙ্গে বলবা রাহুল তার অফিস থেকে 20 কিমি দক্ষিণ হাঁটে। দক্ষিণ 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 কোন দিকে? এইদিকে 20 কিমি, বেশ ভালো কথা। হ্যাঁ, হেঁটে যান এবং তারপরে বাঁ দিকে ঘোরে। দেখো দক্ষিণ দিকে মুখ করে থাকলে বাঁ দিক পড়বে এইদিকে 3 কিমি, এদিকে 3 কিমি হাঁটেন এবং আবার বাঁ দিকে ঘুরে 24 কিমি। বাঁ দিক মানে হচ্ছে এবার কোন দিক পড়বে? ওই ওপরের দিকে মানে উত্তরের দিকে 24, মানে এইটুকু তো 20, তাহলে এইটুকু হচ্ছে 4। এই যে এখন এই জায়গা আছে। বলছে সে ওই বিন্দু থেকে অফিসে সবথেকে কম দূরত্ব, সবথেকে কম দূরত্ব মানে এইভাবে যেতে হবে কোনাকাটি। তাহলে তুমি বলো এইটুকুর মান কি? একদম সেই এবার ট্রিপলেট কাজে লাগবে। দেখো এইটুকু কত? এইটুকু বলবা 3, এই যে নিচে 3 রয়েছে মানে এইটুকু 3, এইটুকু যদি 4 হয় মানে ভূমি যদি 3 হয়, লম্ব যদি 4 হয়, অতিভুজ 5 হতে বাধ্য, 100% 5 উত্তর হবে এখানে। চলো অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো বলছে গিরিধর একটি মন্দিরে, দেখো চলুন দাগ টেনে নাও, এই যে ইস্ট, ওয়েস্ট, নর্থ আর এদিকে সাউথ, বেশ এখানে কেন্দ্রবিন্দু। বলছে গিরিধর একটি মন্দিরে এবং পশ্চিমমুখী ছিল, মানে সে পশ্চিম দিকে মুখ করেছিল, বেশ ভালো কথা। এই যে পশ্চিম দিকে মুখ করেছিল। বলছে তিনি একটি টোকেন সংগ্রহ করতে ঘড়ির কাঁটার অভিমুখে 45 ডিগ্রি ঘোরে। মানে ঘড়ি কাঁটা অভিমুখে মানে ঘড়ি কাঁটা যেদিক ঘোরে, তাহলে ঘড়ি কাঁটা সবসময় এরকম ঘোরে, তাই না? তাহলে এই দিকে ঘুরলো, এখন এসে এই দিক মুখ করে আছে। তারপর সে আবার 180 ডিগ্রি ঘড়ির কাঁটার অভিমুখে, মানে এইভাবেই 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি মানে পুরো একটা সরলরেখা, এইভাবে ঘুরে এসে এই জায়গাটায় দাঁড়াবে, মানে এই দিক থাকবে। এখন সে বর্তমানে এইখানটায় মানে এই দিক মুখ করে আছে, বুঝতে পারছো? তারপরে দেখো তারপর তিনি ঘড়ির কাঁটার বিপরীতে 45 ডিগ্রি ঘোরেন। ঘড়ির কাঁটার বিপরীতে মানে এই দিকে ঘুরবে কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে এইটুকু না, একটা মানে পুরো এল মানে তো 90, অর্ধেক মানে 45, তাহলে তুমি বলবে এখন সে এই দিক মুখ করে আছে, মানে পূর্ব দিকে মুখ করে আছে। বলছে এখন তিনি কোন দিকে? পূর্ব দিকে, একদম পূর্ব। কোথায় আছে? অপশান 4 যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে আছে। চলো দেখো আর একটা কি দুটো প্রশ্ন রয়েছে। বলছে দেখো সঙ্গে সঙ্গে কি করবা, দাগ তো টানবাই, এটা লাগবেই, ঠিক আছে? দিক নির্ণয় করতে গিয়ে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। বলছে খুব ভোরে বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় বাঁ পাশে আমার ছায়া পড়ে। আচ্ছা ছায়ার অঙ্ক, এইটা প্রশ্ন কিন্তু বেশ ভালো। দেখো আরেকবার পড়ো। বলছে খুব ভোরে বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় বাঁ পাশে আমার ছায়া পড়ে। আচ্ছা ভোরের কথা বলছে, তাহলে সূর্য আমার কিন্তু পূর্ব দিকে রয়েছে, এদিকে সূর্য, ঠিক আছে? সূর্য এঁকে নিলে। এবার বলছে যে বাঁ পাশে আমার ছায়া পড়ে, তাহলে আমি কোন দিক মুখ করব? যে আমার, দেখো আমি কোনো সময় পূর্ব বা পশ্চিমে মুখ করতে পারবো না, তাহলে আমার হয় সামনে নয় পেছনে ছায়া পড়বে। হয় আমি উত্তরে মুখ করব, নয় আমি দক্ষিণে মুখ করব, তবেই আমার ডান দিক নয় বাঁ দিক ছায়া পড়বে। আর ছায়াটা পড়বে তো আমার পশ্চিমে, এই জায়গাটা আমি যদি, তাহলে আমাকে দাঁড়াতে হবে উত্তর দিকে মুখ করে, তবেই কিন্তু আমার বাঁ দিকে ছায়াটা পড়ছে। তাহলে উত্তর দিকে আমি মুখ করে দাঁড়ালাম, বেশ ভালো কথা। বলছে খুব ভোরে বাড়ি থেকে অফিসে যাওয়ার সময়, মানে অফিসটা আমার উত্তরে, এই জায়গাটা ধরো 1 মিনিট, উত্তর দিকে আমার অফিস।
তা আমাদের জানতে হচ্ছে অফিস থেকে আমার বাড়ি কোন দিকে, মানে আমার বাড়ি থেকে অফিস তো উত্তর দিকে, তাহলে অফিস থেকে আমার বাড়ি কোন দিকে পড়বে? তুমি সঙ্গে সঙ্গে বলো দক্ষিণ দিকে। অপশান 3 যারা করেছো তোমাদের একদম সঠিক হয়েছে। চলো পরে প্রশ্ন আর নেই দেখো। তাহলে চলো এবার আমরা একটু পরেই দেখবা তুমি হচ্ছে তোমার হচ্ছে মিনি মক টেস্ট 8 আর 9 এর ক্লাসটা আমি করিয়ে দেবো, ঠিক আছে? আর যদি কোনো জায়গায় কোনো রকমের কোনো অসুবিধা হয় বুঝতে বা কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে যোগাযোগ করবো আমার সাথে, আমি সবসময় তোমাদের পাশে রয়েছি, ঠিক আছে? কোনো রকমের কোনো সমস্যা হলে SMS বা কল করবা। চলো সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।